আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। এই যে এত এত টাকা খরচ করে প্রতিদিন প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফায় ঐক্যমত কমিশনের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেক দিন এই রকম একটা করে বৈঠক হচ্ছে, কখনো কি মনে প্রশ্ন জাগে না যে এই রকম বৈঠক তো হচ্ছে ঠিকই, কিন্তু একটা নির্বাচিত দল এসে যদি এইসব ঐক্যমত কমিশনের প্রত্যেকটা সত্য বা ঐক্যমত যেগুলোতে প্রত্যেকটা দল ঐক্য হয়েছিল সেইগুলো যদি কিছু না মানে বা নস্যাৎ করে দেয়, তাহলে কি হবে? তাহলে এই রকম একটা সময় নষ্ট করে ঐক্যমত কমিশনের দেওয়া সত্যগুলো না মেনে সরকারের টাকা অপচয় করে মূল্যহীন সময় ব্যয় করে, তাহলে পরবর্তীতে কি দাঁড়াবে? শুধু শুধু এই রাজনৈতিক দলগুলোকে দিয়ে দিনের পর দিন এই গণখাটুনি করে নিচ্ছে কেন সরকার? ফায়দা কি হবে? আর এর বাস্তব কোনো উদাহরণ আছে কি না, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। এটি কোনো রাজনৈতিক দলের অংশ নয়, এটি সকলের জন্যই উন্মুক্ত। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সোজা ভাষায় জানিয়ে দিলেন, কমিশন যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতা আসলে আমাদের সবার। আজকের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল পরবর্তী ধাপের 14 দিন, যা ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপাস হলে আজকের আলোচনা হয় 30টি রাজনৈতিক দলের সমন্বয়ে। প্রস্তাবিত আলোচনার বিষয়টি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ব্যবস্থা। এখনও এটি অসমাপ্ত ইস্যু হিসেবেই কাজ করছে। দ্বিতীয়ত আসবে নারী আসনে নির্বাচিত পদ্ধতি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপরেই দায়িত্ব, আমরা কেবল এর সহযাত্রী, দয়া করে এক জায়গায় আসুন সকলেই। সময় শেষ হয়ে আসছে। তিনি কেবল আহ্বানই জানাননি, একাধিকবার আবেদনও করেছেন। একটি ঐক্যমতে পৌঁছানো ছাড়া ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। কমিশন ব্যর্থ হলে কি ঘটবে? প্রশ্ন এখন একটাই, কমিশন একা কিছুই করতে পারবে না যদি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে না আসে। আলী রিয়াজের বক্তব্য স্পষ্ট ছিল যে এটা কারো একার ব্যর্থতা হবে না, এটা হবে পুরো জাতিরই ব্যর্থতা। এই মুহূর্তে জাতি একটা রেড ক্রসে দাঁড়িয়ে আছে। ঐক্যমত না হলে অনিশ্চয়তা অপেক্ষা করেছে সকলের জন্য। তাই এখনই সময় প্রশ্ন করার, আপনি কি চান, সংঘাত নাকি সমঝোতা? প্রথমেই যেটা বলেছিলাম যে একটা নির্বাচিত দল এসে যদি ঐক্যমত কমিশনের এই সত্যগুলো না মানে, তাহলে কি হতে পারে? প্রথমত, ঐক্যমত কমিশন হলো একটি পরামর্শমূলক উদ্যোগ। এটি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। কমিশনের প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা, আইন জোরে কিছু চাপিয়ে দেওয়া না। দ্বিতীয়ত আসে প্রস্তাব বাস্তবায়নের ক্ষমতা সংসদের হাতে। নির্বাচনের পরে নবনির্বাচিত সরকার ও সংসদই সিদ্ধান্ত নেবে এই দলগুলো ওই প্রস্তাবগুলো মানবে কি না। যদি নতুন সরকার, যেমন ধরুন বিএনপি, যদি জয়ী হয়, ওই প্রস্তাবগুলো উপেক্ষা করে, তবে ঐক্যমত কমিশন বা অন্য কেউ বাধ্য করতে তাদের পারবে না। তৃতীয়ত আসে কোনো আইন হলে সেটা মানতে বাধ্য। যদি ঐক্যমতের ভিত্তিতে কোনো প্রস্তাব সংবিধানে যুক্ত বা আইনে পরিণত হয়, তাহলে সরকার বাধ্য থাকবে তা মানতে। কিন্তু এখনও যেহেতু এইসব প্রস্তাব কেবলমাত্র আলোচনা আর খসড়া মাত্রই, তাই কোনো বাধ্যবাধকতা নেই। এইসব তাদের নির্বাচিত হলে মানতেই হবে। তাহলে এখন প্রশ্ন আসে, ঐক্যমতের প্রক্রিয়ার মূল্য কী? ইতিবাচক দিক হলো জনগণের চাপে সরকারকে কিছু নীতিগত বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করা যায়। দলগুলোকে এখন কিছু লিখিত প্রতিশ্রুতি দিতে হয়, যা ভবিষ্যতে তাদের বিব্রত করতে পারে বা প্রশ্নের মুখে তুলতে পারে যে আপনার এই দল এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কিন্তু আজকে আপনার দল ক্ষমতায় আসার পর মানছে না।
নেতিবাচক দিকগুলোর মধ্যে নির্বাচিতে জিতে ফেলার পর অনেক পুরনো দল প্রতিশ্রুতি ভুলে যেতে পারে, যেটা ইতিহাসে বহুবার ঘটেছে। তাই এইসব ঐক্যমত নৈতিক প্রতিশ্রুতিবদ্ধ মাত্র, এর আইনে কোনো বাধ্যবাধকতা নেই। এর বাস্তবসম্মত উদাহরণও আছে। ভারতের কমন মিনিমাম প্রোগ্রাম বা পাকিস্তানের চার্টার অফ ডেমোক্রেসি নামে এইসব দলগুলোর মধ্যে ঐক্যমতের চুক্তি ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসার পর এইসব তারা আর মানেনি। সুতরাং এখানে বলা যাচ্ছে যে ঐক্যমত কমিশন একটি প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগই নেয় মাত্র, কিন্তু পরে নির্বাচিত সরকার এসে এইসব কার্যকরী ভূমিকা পালন করবে কি না ওই দলগুলোর ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।